সো তোমাদেরকে আমি লাস্ট বলেছিলাম লোকাল তিনটে টাইপের শেয়ার ফেলিওর হয়, একটা হচ্ছে জেনারেল শেয়ার ফেলিওর, আর এটা হচ্ছে নাম্বার 2 যেটাকে বলবো আমি লোকাল শেয়ার ফেলিওর। এই লোকাল শেয়ার ফেলিওরটা সাধারণত কোন টাইপের ফাউন্ডেশনে হয়, সেটা হচ্ছে স্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে হয়। নেক্সট হচ্ছে সয়েলটা কীরকম টাইপের হতে হবে, সয়েলটা হবে তোমার যেখানে লুজ টু মিডিয়ামস টাইপ। আর এখানে কিন্তু আমি যেহেতু লুজ সয়েল সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা সেটেলমেন্ট দেখতে পাবো। এবং এখানে আরেকটা জিনিস, এখানে যে ফেলিওর প্লেনটা যেটা আমরা জেনারেল শেয়ার ফেলিওরের ক্ষেত্রে দেখছিলাম আপ টু গ্রাউন্ড লেভেল পর্যন্ত চলে গেছিলো, কিন্তু এখানে কিন্তু গ্রাউন্ড লেভেল পর্যন্ত কিন্তু সেরকমভাবে পৌঁছায় না। এবং আরেকটা জিনিস আমরা জানতে পারবো সেটা হচ্ছে যে এটা সাধারণত লুজ সয়েলের ক্ষেত্রে হয়ে থাকে এবং সফট ক্লে সয়েলের ক্ষেত্রে ঘটে থাকে। এখানে ফাউন্ডেশনের ওপরে যে বালজিং অফ সয়েল হচ্ছিল সেটার পরিমাণও কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যায়। তাহলে এটাই ছিল আমাদের লোকাল শেয়ার ফেলিওর। এখানে সেটেলমেন্টটা কিন্তু একটু লার্জ, মানে একটুখানি বেশি পরিমাণে হবে, এবং তার সাথে কী হবে, এখানে খুব সামান্য পরিমাণে ফাউন্ডেশন এখানে টিল্ট হবে এবং খুব সামান্য পরিমাণে এখানে বালজিং অফ সয়েল দেখা যাবে। এবং স্ট্রেস জোন ডাজ নট এক্সটেন্ড, এই লাইনটা এতখানি পর্যন্ত যায় না, ফাউন্ডেশনের পর্যন্ত গিয়ে পৌঁছায় না, মানে এখানে যে স্ট্রেস জোনটা বা ফেলিওর প্লেনটা আমরা ফাউন্ডেশন পর্যন্ত দেখতে পাই না। এটাই হচ্ছে জেনারেল শেয়ার ফেলিওর এবং লোকাল শেয়ার ফেলিওর মধ্যে পার্থক্য। এরপরে আমি আরও একটু পার্থক্যর ব্যাপারে বা ডিফারেন্স আই উইল শেয়ার উইথ ইউ। এবার দুটো ডেফিনেশন যে আমরা জানলাম সেটা হচ্ছে তোমার জেনারেল শেয়ার ফেলিওর, আর একটা জানতে পারলাম লোকাল শেয়ার ফেলিওর। দুটো টাইপের জিনিস আমরা জানলাম। তো এখন আমরা কিছু পার্থক্য যেটা এতক্ষণ বলিনি সেটা সম্বন্ধে তোমরা জানাবে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ফাই, নেক্সট হচ্ছে আইডি, নেক্সট হচ্ছে ই, নেক্সট হচ্ছে এসপিটি নাম্বার। শুনে ভয় লাগছে কি? এই জিনিসগুলো আমি প্রত্যেকটা ডেসক্রাইব করব এবং ভালো করে বোঝানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন জিনিসটা কোনো একটা সয়েলের মধ্যে যত বেশি হবে তত বুঝতে পারবে যে সেই সয়েলটার মধ্যে আমাদের জেনারেল শেয়ার ফেলিওর বেশি হবে, এবং সেই ক্ষেত্রে মাটিটা তত বেশি ডেন্স হতে থাকবে এবং মাটিটা খুব ভালো, যেটাকে বলছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটা জেনারেল শেয়ার ফেলিওর ক্ষেত্রে গ্রেটার দ্যান 36 ডিগ্রি হবে, আর এটা এখানে 28 ডিগ্রির কম হবে। তাহলে বুঝতে পারলে যত এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা যত বেশি হবে তত সেক্ষেত্রে কী হবে, জেনারেল শেয়ার ফেলিওর তত বেশি হবে, সেই সয়েলের ক্ষেত্রে জেনারেল শেয়ার ফেলিওর বেশি হবে, যার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যত 36 ডিগ্রি বেশি হলে পরে। আর যদি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যদি 28-এর কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লোকাল শেয়ার ফেলিওর হতে হবে। এইটুকানি ডেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবার হচ্ছে আইডিকে সাধারণত রিলেটিভ ইন্ডেক্স বা রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স বলা হয়। আইডি মানে কি, এখানে সয়েল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আইডি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেন্সিটি ইন্ডেক্স। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এবার ডেন্সিটি ইন্ডেক্স, এবার তোমরা বলো কোন সয়েলটা ডেন্স বেশি বলেছি, একটা হচ্ছে জেনারেল শেয়ার ফেলিওরের ক্ষেত্রে যে সয়েলটা ইউজ হয় সেটা ডেন্স বেশি, না লোকাল শেয়ার ফেলিওরের ক্ষেত্রে ডেন্স বেশি? আমরা জানি ডেন্স বেশি কার, জেনারেল শেয়ার ফেলিওরের ক্ষেত্রে মোর দ্যান 70%, 70%-এর থেকে বেশি হবে। ডেন্সিটিটা কত, 70%-এর থেকে বেশি হবে, এবং এটার ক্ষেত্রে তোমার ডেন্সিটিটা কত হবে, 20 থেকে 30 ডিগ্রির কম হবে, পার্সেন্টের কম হবে। তাহলে ডেন্সিটি ইন্ডেক্স কার বেশি সেটা তো বুঝতেই পারছো। ডেন্সিটি ইন্ডেক্স মানে আমি ডেন্সিটি ইন্ডেক্স ব্যাপারটা কি সেটা আমি পরে আলোচনা করছি। আগে জেনে রাখো ডেন্সিটি ইন্ডেক্স কার বেশি হবে, জেনারেল শেয়ার ফেলিওরের ক্ষেত্রে বেশি হবে, সেটা কত, গ্রেটার দ্যান 70%, আর এটা লেস দ্যান 20-30%। নেক্সট হচ্ছে ভয়েড রেশিও, যেটাকে বলছি ই দিয়ে ডিনোট করা হয়, যেটাকে বলা হয় ভয়েড রেশিও। এটা খুব ইম্পর্টেন্ট, ভয়েড রেশিও সিভিলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি ছোট্ট করে একটু বলে রাখি, ভাবো কোনো একটা কন্টেনার রয়েছে, এখানে তোমার কাছে খুব ডেন্স, একদম পুরো ডেন্স, একদম ঘন তোমার সয়েল রয়েছে, ডেন্স সয়েল রয়েছে, আরেকটা কন্টেনার রয়েছে যেটার মধ্যে তোমার লুজ সয়েল আছে। তো কোনটার মধ্যে ভয়েড রেশিও বেশি? ভয়েড হচ্ছে দু টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে এয়ার। তো সাধারণত ভয়েড বলতে আমরা এই দুটো জিনিসকে বুঝি, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে এয়ার, এই দুটো হচ্ছে ভয়েড, সয়েলের মধ্যে মিশে থাকে। এবার একটা জিনিস বলো,
যদি কোনো সয়েল, জেনারেল শেয়ার ফেলিওর ক্ষেত্রে সয়েলটা কি ডেন্স সয়েল, স্টিফ সয়েল, একদম শক্তপোক্ত, তো সেক্ষেত্রে আমরা যদি যে ভয়েড রেশিওটা পাবো সেটা কি পাবো, সেটা হচ্ছে আমরা কম পাবো, মানে ভয়েড পরিমাণ কম পাবো, মানে লেস দ্যান 0.55 হবে। আর লোকাল শেয়ার ফেলিওর ক্ষেত্রে কি লুজ সয়েলের ক্ষেত্রে হয়ে থাকে লুজ টু মিডিয়াম, তো সেক্ষেত্রে ভয়েড রেশিওটা কী হবে 0.75, মানে বেশি হবে। কার বেশি হবে, ভয়েড রেশিও বেশি হবে হচ্ছে লোকাল শেয়ার ফেলিওর ক্ষেত্রে, তার জন্য আমরা লিখলাম গ্রেটার দেন 0.75। আর জেনারেল শেয়ার ফেলিওর ক্ষেত্রে ভয়েড রেশিও কম, তার জন্য 0.55। এবার লাস্ট যেটা হচ্ছে এসপিটি নাম্বার, এসপিটি হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট যেটাকে বলছি, তো এটা একটা ভ্যালু আছে, নাম্বার আছে, এটা এই জিনিসটা স্ট্যান্ডার্ড এসপিটি নাম্বার বা এসপিটি টেস্ট আমি তোমাদেরকে ডিটেলে আলোচনা করব, কিন্তু তার আগে তুমি শুধু মনে রাখো এসপিটি নাম্বার জিনিসটা কি, কোনো একটা এরকম টাইপের লোহার টাইপের একটা রড আছে যেটা হচ্ছে লাস্ট 300 mm মাটির নিচে পোতার জন্য কতগুলো তোমাকে উপর থেকে লোড এসে অ্যাপ্লাই করতে হচ্ছে, সেটা হচ্ছে পেনিট্রেশন নাম্বার। সেক্ষেত্রে এবার তোমরা একটা জিনিস বলো, কোনো সয়েল যদি খুব ডেন্স হয়, খুব ডেন্স, সেক্ষেত্রে আমাদের এই এসপিটি নাম্বার মানে কোনো একটা জিনিসকে ভাবো তুমি একটা শক্ত মাটির ওপরে কোনো একটা বাঁশ বা কোনো একটা লোহার টুকরো পুঁতছো, তো এখানে তোমাকে যে যতবার আঘাত করতে হবে সেই পরিমাণটা কি বেশি হবে না কম হবে। যদি কোনো সয়েল যদি ডেন্স হয়, যেমন জেনারেল শেয়ার ফেলিওর ক্ষেত্রে ডেন্স সয়েল হচ্ছে, তাহলে মাথায় রাখতে হবে আমার আঘাতের পরিমাণ বেশি হবে, সেটা কত মোর দ্যান 30টার বেশি আমাকে এখানে আঘাত করতে হবে বা হ্যামারিং করতে হবে, যার ফলে এই ডেন্স সয়েলটার মধ্যে এই জিনিসটাকে আমি ঢোকাতে পারবো। এবার এইটার ক্ষেত্রে যদি লুজ সয়েল হয় তাহলে কী হবে, এটার ক্ষেত্রে আমি বাড়ি দেবো আর এটা ফট করে ঢুকে যাবে, যদি কিন্তু একটা লুজ সয়েল ডেন্স নয়, তাহলে এটার ক্ষেত্রে কী হবে লেস দ্যান 5, মানে 5খানা যদি আমি হাত মানে আঘাত করি উপর থেকে 5বার, তাহলে এটা কী হবে তার কমেই এটা জিনিসটা এসপিটি নাম্বারটা আমি পাবো, এর ক্ষেত্রে 5 আর এর ক্ষেত্রে 30। তাহলে এটা খুব সহজভাবে এটা মনে রাখার চেষ্টা করো। আমি প্রথমে বলেছি ফাই, আইডি, ই, এসপিটি নাম্বার, এই 4টে জিনিস তোমাকে মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে যার যত ফাই ফর কী বললাম, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তাহলে আইটা কি জিনিস বললাম, এই ফাই কার বেশি হবে, কারণ যার যত ইন্টারনাল ফ্রিকশন বেশি হবে সে তত বেশি ডেন্স, এবং তার মধ্যে জেনারেল শেয়ার ফেলিওর দেখা যায়, তাহলে গ্রেটার দেন 36 হবে, আর এটা লোকাল শেয়ার ফেলিওর লেস দেন 28 হবে। আইডি মানে ডেন্সিটি ইন্ডেক্স, ডেন্সিটি কার বেশি হবে, ডেন্সিটি বেশি হবে হচ্ছে জেনারেল শেয়ার ফেলিওর সয়েলের ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে 70%-এর বেশি হবে, আর এটা কম হবে 20 থেকে 30%-এর মধ্যে হবে। এবার ভয়েড কার মধ্যে বেশি হবে, ভয়েড লোকাল শেয়ার ফেলিওর মধ্যে বেশি হবে, কারণ লুজ সয়েল রয়েছে, এটা কম হবে 0.55। এসপিটি নাম্বার যেটা আমরা জানতে পারছি যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের মাধ্যমে কাকে বেশি আঘাত দিতে হবে, আমাকে 30টার বেশি হতে হবে, কারণ এটা মাটিটা ডেন্স, আর এটার ক্ষেত্রে কী হচ্ছে মাটিটা খুব লুজ, তার ক্ষেত্রে এটার ক্ষেত্রে সহজেই আমার মাটির মধ্যে ঢুকে যাবে, তার জন্য এর এসপিটি নাম্বার কত লেস দ্যান 5। এই জায়গাটা আশা করি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো জায়গায় আবার অসুবিধা হয় আর ডিটেলসে কোনো টপিক কোনো কিছু সম্বন্ধে জানতে চাও আমাকে বলো, আমি তোমাদের তার উপরে ভিডিও বানিয়ে দেবো। এবার নেক্সট যেটা বাকি রইলো সেটা হচ্ছে পাঞ্চিং শেয়ার ফেলিওর। এই জিনিসটা কি, পাঞ্চিং শেয়ার ফেলিওর হচ্ছে সাধারণত প্রথমে জানতে হবে, এতক্ষণ ধরে যে দুটো আলোচনা করেছিলাম জেনারেল শেয়ার ফেলিওর লোকাল শেয়ার ফেলিওর মধ্যে, এটা হচ্ছে তোমার কার মধ্যে কোন টাইপের ফাউন্ডেশনে দেখা যায়, বললাম শ্যালো ফাউন্ডেশনে, এটাও শ্যালো ফাউন্ডেশনে। এইটাই হচ্ছে একমাত্র পাঞ্চিং শেয়ার ফেলিওর যেটা সাধারণত আমরা ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে হয়ে থাকে, এই টাইপের ফেলিওর ডিপ ফাউন্ডেশনে হয়ে থাকে। এবার এই টাইপের ফেলিওর কখন ঘটে, যখন মাটিটা খুবই লুজ, একদম লুজ, এই ক্ষেত্রে কী হয় মাটিটা উপর থেকে যখন লোড পড়ছে, কনসেন্ট্রেটেড লোড মানে খুব বেশি পরিমাণে লোড খুব কম এরিয়ার মাধ্যমে পাস করানো হলে পরে সেটা কী হবে মানে একদম ধপ করে ভেতর দিকে বসে যাবে, একদম ফট করে ক্ল্যাপস হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় পাঞ্চিং শেয়ার ফেলিওর। সেক্ষেত্রে আশপাশে যে মাটি আছে না সেটাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না, আনডিস্টার্ব অবস্থায় থাকবে, এবং এই মাটিগুলো হবে কি প্রচণ্ড পরিমাণে লুজ এবং এটা ধপ করে পড়ে যাবে। এবার তোমরা বলতে পারো যে তাহলে আমরা কী টাইপের করলে পরে কী প্রিকশন নিতে পারি যাতে পাঞ্চিং শেয়ারটা মানে আটকানো যায়। সেক্ষেত্রে আমাদের এই যে এটার যে এরিয়াটা, এটার যে ফাউন্ডেশনটার যে এরিয়াটা সেটাকে আমাকে কী করতে হবে বাড়াতে হবে, এরিয়াটাকে আমাকে বিগ মানে একটু চওড়া করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই পাঞ্চিং শেয়ার ফেলিওরটাকে আমরা আটকাতে পারবো। অনেক সময় কি হয় যেখানটা আমরা ভাবি যে এটা হয়তো তোমার
মানে সাফিসিয়েন্ট বিয়ারিং ক্যাপাসিটি পেয়ে গেছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে লোডটা পড়ছে সেটার ক্ষেত্রে বিয়ারিং ক্যাপাসিটি অনেক সময় ফেলিওর হয়ে যায়, নিতে পারে না বিয়ারিং ক্যাপাসিটি নিচ থেকে, যেমন প্রত্যেকটা এদিকে উপর থেকে যখন লোড পড়ছে নিচ থেকেও এটাকে অপোজিট ডিরেকশন দিচ্ছে, তার জন্য তো এটা সেটেল রয়েছে বা ফিক্সড রয়েছে, কিন্তু অনেক সময় কি হয় এই নিচে এটা মাটিটা তোমার কোল্যাপস হয়ে যায়, তখন সেক্ষেত্রে এটা কী হয় বসে পড়ে, তো সেক্ষেত্রে এই ধরনের পাঞ্চিং শেয়ার ফেলিওর ঘটে থাকে। এবার তিনটে জিনিসকে আমি একটা গ্রাফের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত আমি একটা গ্রাফ যদি আঁকি তাহলে তোমরা দেখতে পাবে এই উপর দিকটা হচ্ছে আমি দিচ্ছিলাম সেটেলমেন্ট, এদিকটা দিচ্ছি আমি লোড, বা এই দিকটা আমি সেটেলমেন্ট, যেহেতু ফাউন্ডেশনের মাটির নিচের দিকে হয় তার জন্য সেটেলমেন্টটাকে আমি এদিকে রাখছি বোঝার সুবিধার জন্য, আর উপর থেকে আমি লোডে একটা লিখলাম, একটা কার্ভ ড্র করব। প্রথমে আমি জেনারেল শেয়ার ফেলিওরটা আমি ড্র করছি। জেনারেল শেয়ার ফেলিওর করতে লোড বাড়ছে, সেটেলমেন্ট রয়েছে, লোড বাড়ছে, সেটেলমেন্ট রয়েছে, কিছুক্ষণ পরে দেখা যাবে হঠাৎ করে সয়েলটা সেটেলমেন্ট হয়ে গেছে। তাহলে এই যে জায়গাটা যে পেলাম এটাই হচ্ছে আমরা আলটিমেট, যেটা আমরা পড়েছিলাম তখন আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যেটাকে আমরা বলবো কিউ। এবার এটা হচ্ছে জেনারেল শেয়ার ফেলিওর ক্ষেত্রে, এখানে আমরা একটা স্পষ্ট ধারণা করতে পারবো যে কোন জায়গায় কোন পোর্শনে গিয়ে লোডটা বাড়ানোর ফলে এটা আমার এখানে সেটেলমেন্ট হয়ে গেল বা ফেলিওর হয়ে গেল। নেক্সট হচ্ছে এটাকে বলবো জেনারেল শেয়ার ফেলিওর, জিএসএফ লিখলাম। নেক্সট হচ্ছে আমি দেবো লোকাল শেয়ার ফেলিওর। এটা কি হলো, এটা হচ্ছে ডেন্স সয়েল এই দিকটা, যার জন্য এটা এরকমভাবে আসলো, এটা হচ্ছে দুটোর মাঝামাঝি, ডেন্স আর লুজের মাঝামাঝি, তার জন্য এটা মাঝখানে আমি আঁকলাম। এবং এইটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না যে কোন জায়গাটায় ফেলিওর হচ্ছে, এই ধরনের ফেলিওরের যে গ্রাফটা সেটাকে বলে আমরা প্রোগ্রেসিভ ফেলিওর, এই ধরনের ফেলিওরকে বলা হয় প্রোগ্রেসিভ ফেলিওর। আর এরপরে যে পাঞ্চিং শেয়ার ফেলিওর, যেটা আমার ধপ করে পড়ে যাবে, যেটা একদম লুজ সয়েলের ক্ষেত্রে হয়ে থাকে। আশা করছি জেনারেল শেয়ার ফেলিওর, লোকাল শেয়ার ফেলিওর এবং পাঞ্চিং শেয়ার ফেলিওরের সম্বন্ধে আমি টোটাল ধারণাটা তোমাদেরকে দিতে পেরেছি। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে এর উপরে আবার আমাকে জানাবে, আমি আবার তোমাদের ফার্দার কোনো আরও ডিটেলসে যদি জানতে চাও বা আরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে জানিও। এবার এইখান থেকে আমি তিনটে জিনিস আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, এই তিনটে খুব ইম্পর্টেন্ট, তোমরা বাড়িতে ভালো প্র্যাকটিস করবে। নেক্সট আমি যেটা বলতে চাইছি যে মেথড টু ডিটারমাইন দ্য বিয়ারিং ক্যাপাসিটি, আমাদের মেনলি কী জানতে হবে, আমাদের মেনলি বিয়ারিং ক্যাপাসিটি জানতে হবে সয়েলের। এবার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি জানার জন্য তিনটে প্রসেস আছে, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসেস, এই প্রসেসগুলোর নামটা তোমাদের মনে রাখবে, অ্যানালিটিক্যাল বা স্ট্যাটিক। আরেকটা হচ্ছে কোডাল মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জোনের জন্য বিয়ারিং ক্যাপাসিটি কোডে আমাদের বলা থাকে। তো আমরা ভাবো কোনো একটা জায়গায় যদি বিল্ডিং বাঁধতে চাই তো সেখানে বিয়ারিং ক্যাপাসিটি কী আছে আমরা সেখানে কোড থেকে আমরা এটাকে একটা ধারণা পেতে পারি, তো আমরা কোডের মাধ্যমে এটাকে জানতে পারি। তো এটা হচ্ছে আমার কোডের মাধ্যমে জানতে পারি। আরেকটা হচ্ছে ফিল্ড টেস্ট, আমরা ফিল্ডে গিয়ে ফিল্ড টেস্ট করেও আমরা এখানে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলের জানতে পারবো। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট একটা, এবার এই সয়েল মেকানিক্সকে মানে সয়েলকে নিয়ে এক এক টাইমে এক একটা বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারা তাদের মতামত প্রকাশ করেছেন, সেইগুলোকেই আমরা সেই থিওরিগুলোকে আমরা পড়ি এবং সেখান থেকে বিভিন্ন রকমের রিসার্চ করে আমরা তাদের যে আবিষ্কার সেইগুলোকে আমরা আরও মডিফিকেশান করছি এবং ধীরে ধীরে আরও পড়ছি। তো তোমাকে এখানে কয়েকটা বিজ্ঞানীর সম্বন্ধে জানতে হবে নাম, সেটা হচ্ছে প্রথম যার নাম আছে তার নাম হচ্ছে র্যাঙ্কাইন হচ্ছেন একজন সায়েন্টিস্ট, তিনি ডিপ ফাউন্ডেশন, তিনি একটা ফর্মুলা আবিষ্কার করেছিলেন যেটার সাহায্যে অ্যানালাইসিস ফর বিয়ারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে এই মেথড ক্যান বি ইউজড ফর এ কোয়েশন লেস সয়েল অর ক্লে সয়েল, মানে উনি কোনো রকম কোন সয়েলের ক্ষেত্রে ওনার এই ফর্মুলাটা হবে সেটা উনি মেনশন করেননি, আমরা ধরে নিচ্ছি দুটো ক্ষেত্রেই এটা ইউজ করা যায়। এবং র্যাঙ্কিং অ্যানালাইসিস ফর বিয়ারিং ক্যাপাসিটি ইজ দ্য এক্সটেনশন অফ ল্যাটারাল আর্থ প্রেশার থিওরি। এবার এই যে ডেপথ অফ ফাউন্ডেশন, আমাদের মেন লক্ষ্য কি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কোনো একটা ফাউন্ডেশনে কতটা ডেপথ হবে সেই ডেপথটা আমাদের বার করতে হবে, সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, যেটাকে বলছি ডিএফ, ডেপথ অফ ফাউন্ডেশন আমাদের জানা দরকার। তো ডেপথ অফ ফাউন্ডেশন নিয়ে উনি একটা ফর্মুলা লিখেছেন, সেটা হচ্ছে ডিএফ ইজ ইকুয়াল টু কিউ বাই গামা 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই হোল স্কোয়ার। এটা হচ্ছে ওনার একটা সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রচণ্ড পরিমাণে এখান থেকে অঙ্ক আসে, ম্যাথ আসে। আমি আরেকবার ব্যাপারটা বলতে চাইছি, উনি একজন র্যাঙ্কাইন হচ্ছেন একজন বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট, তিনি কি করলেন, তিনি একটা ফর্মুলা আবিষ্কার করলেন ফাউন্ডেশনের ডেপথ নিয়ে।
এবং এই ফাউন্ডেশনের যে ডেপথ নিয়ে উনি যে একটা ফর্মুলা আবিষ্কার করলেন, এই ফর্মুলাটা হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন আমরা ডাইরেক্টলি বার করতে পারি যে কোনো সয়েলের ক্ষেত্রে। সেটা হচ্ছে কিউ ইউ বাই গামা 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই হোল টু দি পাওয়ার স্কোয়ার। এবার আমাকে কোশ্চেন বলতে পারো যে কিউ ইউ কী? কিউ ইউ কিন্তু আমি বলেছিলাম, কিউ ইউ কী তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। কিউ ইউটা কী তোমরা আমার কমেন্টস করে বলবে। গামাটা কী? গামা আমি অলরেডি বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। গামা হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল, মানে আমি যেটা দিয়ে ফাউন্ডেশন আঁকি সেই ফাউন্ডেশনটার মধ্যে কতটা সয়েল ছিল সেই সয়েলটার ইউনিট ওয়েট হচ্ছে গামা। এবং কিউ হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি যেটা আমরা বললাম সেটাই হচ্ছে, আমি অলরেডি আলোচনা করেছি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কি। যদি না বুঝে থাকো আমার পুরনো ভিডিও রয়েছে সেখানে গিয়ে দেখতে পারো। এবং আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আমাকে জানতে হবে, গামা জানতে হবে। গামা মানে হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল, এবং সেইখানে ফাই মানে হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। আর 1 মাইনাস সাইন ফাই, প্রথমে কিন্তু মাইনাস দেন প্লাস, এটা মাথায় রাখবে। অনেক ক্ষেত্রে কী হয়, এই মাইনাস প্লাসে গন্ডগোল করে ফেলার পরে অ্যান্সার ঠিকমতো আসে না, তো এইটা মাথায় রাখতে হবে, উপরে মাইনাস নিচে প্লাস, আর এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? র্যাঙ্কিংস আমাদের কমপ্লিট। এখন আরও দুটো সায়েন্টিস্ট সম্বন্ধে আমি আলোচনা করব। এরপরে যে নেক্সট যে সায়েন্টিস্টের সম্বন্ধে আমি আলোচনা করব সেটা হচ্ছে তারজাগি। তিনি একজন, তিনি সয়েল মেকানিক্সের জনকও বলে থাকে অনেকে। তো এই জিনিসটা ইনি অনেক কিছু আমাদের সয়েলের ওপরে অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন। তো ইনি একজন সায়েন্টিস্ট, আরেকজন সায়েন্টিস্টও রয়েছে পাশাপাশি, তার নাম হচ্ছে প্যান্থা। ইনিও একজন সায়েন্টিস্ট। দুটো সায়েন্টিস্ট সম্বন্ধে আমাদের জানতে হবে। তো প্রথম যেটা আছে তারজাগি যে সায়েন্টিস্ট, আর এই পান্থা অ্যাকচুয়ালি ওনার উচ্চারণটা আমি করে থাকি, হয়তো ভুল হলে তোমরা আমাকে শুধরে দিও। পান্থা, তো এনার দুজন কি বলেছিলেন, এনাদের দুজনের মতামত হচ্ছে, একজন বলেছিলেন যে সয়েলের যে সারফেসটা, মানে ওনার কাছে যে ফাউন্ডেশনটা নিয়ে উনি যে আলোচনা করেছিলেন, ওনার কাছে ফাউন্ডেশনটা হচ্ছে তারজাগি উনি ফাউন্ডেশনটা বলেছিলেন, ফাউন্ডেশনটা হচ্ছে রাফ, মানে নিচটা হচ্ছে ওনার ক্ষেত্রে হচ্ছে ফাউন্ডেশনের হচ্ছে তোমার রাফ, আর ওনার ক্ষেত্রে হচ্ছে তোমার সয়েলটা হচ্ছে ইলাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকে। প্রথম অবস্থায় সয়েলটা কী হিসাবে আছে ওনার ক্ষেত্রে, ওনার মতামত অনুযায়ী সয়েলটা হচ্ছে ইলাস্টিক ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, যখন সয়েলটা ফেল হয়ে যায় তখন সেটা যাবে, তারপরে নেক্সট উনি ধরেছিলেন যে এটা হয়ে যাবে প্লাস্টিক ইকুইলিব্রিয়ামের মধ্যে চলে যাবে। তাহলে দুটো জিনিস কিন্তু বুঝতে হবে, একটা হচ্ছে তোমার ইলাস্টিক ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে প্লাস্টিক কখন যাবে, যখন সয়েলটা ফেলিওর হয়ে যাচ্ছে। আর ইনি কিন্তু তা বলেননি, ইনি ঠিকটা উল্টোটা বলেছে। ইনি বলছেন যে ফাউন্ডেশনের বেসটা হচ্ছে আমার কাছে এটা হচ্ছে তোমার স্মুথ, ওনার কাছে এটা হচ্ছে স্মুথ, এনার কাছে এটা রাফ ছিল আর এনার কাছে এটা স্মুথ ছিল। আর ইনি বলেছেন যে সয়েলটা তোমার টোটাল সয়েলটাই হচ্ছে তোমার প্লাস্টিকের মধ্যেই থাকে, টোটাল সয়েলের যে ব্যাপারটা রয়েছে সবসময় এটা প্লাস্টিক ইকুইলিব্রিয়ামের মধ্যেই রয়েছে। এই হচ্ছে না দুজনের মধ্যে পার্থক্য। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যখন কোনো সয়েলের মধ্যে লোড ক্রিয়েট হচ্ছে তখন এর মধ্যে 3টে জোন ক্রিয়েট হয়। এটা হচ্ছে এটা সয়েলের মধ্যে, এইটাই একটুখানি মনে রাখার জিনিস আছে, এরপরে আর কিছু নেই সেরকম, খুব ইজি। তো 3টে জোন ক্রিয়েট হয়, এই 3টে জোন সম্বন্ধে তোমাদেরকে একটা ধারণা নিতে হবে। 3টে জোন ক্রিয়েট হয়, এটাকে বলবো জোন 1, এটাকে বলবো আমি জোন 2, তোমরা এদিকটাকেও জোন 2 বলতে পারো। আমি আগের থেকে ড্রয়িং করে রাখতে পারি, কিন্তু আমি আগের থেকে ড্রয়িং করলে তোমাদের কনসেপ্ট অতটা ক্লিয়ার হবে না। আমি তোমাদের সামনে ড্রয়িং করলে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে, তার জন্য আমি তোমাদের সামনে ড্রয়িং করার চেষ্টা করছি। যদি কিছু ড্রয়িংয়ে বুঝতে অসুবিধা হয় আমাকে জানিয়ে পড়ে। তাহলে জোন 1 হচ্ছে এই মাঝে হ্যাশ দেওয়াটা, এটা হচ্ছে জোন 2, এটাও জোন 2, আর এইটাকে বলা হচ্ছে জোন 3। এবার এই জোন 2, জোন 1, জোন 3 তিনটে নাম আছে। নাম্বার 1 প্রথমটাকে বলছে জোন অফ ইলাস্টিক ইকুইলিব্রিয়াম,
নাম্বার টুটাকে বলছে জোন অফ রেডিয়াল শেয়ার। নাম্বার 3 এটাকে বলছে জোন অফ লিনিয়ার শেয়ার। ব্যাস, এই তিনটে জিনিস কিন্তু মনে রাখতে হবে তোমাকে, ভুললে পরে চলবে না। দেখো কি করে মনে রাখবে, এই মাঝে যেটা আছে সেটা হচ্ছে ইলাস্টিক ইকুইলিব্রিয়াম। কেন বলছে, এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ডেন্স সয়েল থাকে এবং প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি হয়, এই পোর্শনটা একটা ফাউন্ডেশন হিসাবেই অ্যাক্ট করে ফেলে। ফাউন্ডেশন যেরকম এখানে লোডটাকে ট্রান্সফার করে, ঠিক এও একটা ফাউন্ডেশনের একটা পার্ট হিসাবে কাজ করে। এবং এখানে আমি বলতে পারবো নেক্সট হচ্ছে রেডিয়াল। দেখো এই জায়গাটা একটু রেডিয়াল আমি এঁকেছি, তো এইভাবে মনে রাখতে পারো জোন অফ রেডিয়াল শেয়ার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে জিনিস, এইটা যেটাকে বলছে 3 নম্বর জোন, সেটাকে হচ্ছে লিনিয়ার শেয়ার। এই তিনটে জিনিস তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে ফেলিওর প্লেন ইন লিনিয়ার অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল। এই যে প্লেনটা তার সাথে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করছে, এই অ্যাঙ্গেলটার একটা ভ্যালু আছে, এটা মনে রাখবে 45 মাইনাস 5/2, 45 ডিগ্রি মাইনাস 5/2। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা মনে রাখবে। তাহলে আমি একটুখানি বলছি, যেটা হচ্ছে তোমার জোন, মানে জাস্ট মনে রাখো আর কিছু না। এই তিনটে যে জিনিস আছে, তিনটে যে জোন আছে, তিনটে জোন সম্বন্ধে জাস্ট একটু আইডিয়া রাখো, যেটা হচ্ছে ইলাস্টিক ইকুইলিব্রিয়াম, রেডিয়াল শেয়ার, আর হচ্ছে জোন অফ লিনিয়ার শেয়ার। জোন অফ ইলাস্টিক ইকুইলিব্রিয়াম কি বলছে, ইন দিস জোন সয়েল রিমেন্স ইন ইলাস্টিক স্টেট, মানে এই সময়টা সয়েলটা কী থাকে, ইলাস্টিক স্টেটে থাকছে। আর কি বলছে যে তোমার ডিউ টু দ্য অ্যাপ্লাইড প্রেশার, প্রচণ্ড পরিমাণ প্রেশার এই জায়গাটা ক্রিয়েট হচ্ছে, তোমাদেরকে আমি ড্রয়িং করে বোঝালাম, ড্রয়িংটা ভালো করে বোঝো আমি কী বলতে চাইছি। তো প্রেশার প্রচণ্ড পরিমাণে ক্রিয়েট হচ্ছে, তার ফলে কী হচ্ছে, বেস থেকে আসছে প্রেশারটা, বেসে আসছে, টু গেট ইট কম্প্যাক্টেড, এই জায়গাটা কী হচ্ছে, খুব কম্প্যাক্টেড হয়ে যাচ্ছে, একদম প্রচণ্ড পরিমাণে লোড পড়ছে, কম্প্যাক্ট হয়ে যাচ্ছে ওই জায়গাটা সয়েলটা, এবং বিকামস দ্য পার্ট অফ ফুটিং, একটা ফুটিংয়ের পার্ট হিসাবে কাজ করছে, এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখা যাচ্ছে, এটা ক্ষেত্রে কী হবে, ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখা যায়। এবার নেক্সট যেটা হচ্ছে জোন অফ রেডিয়াল, এটা কি হচ্ছে ডিউ টু দ্য কম্প্রেশন। এবার এই জায়গাটা যদি টেনশন হয়, এই জায়গাটা যদি আমার টেনশন হয়, তাহলে এই পাশে অপোজিটটা কম্প্রেশন হবে। তাহলে কি বলছে, এখান থেকে তোমার কি বলছে যে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ডিউ টু দ্য অ্যাপ্লাইড লোড, দ্য শেয়ার জোন ফেলিওর প্লেন ইজ সার্কুলার অর ফর ক্লে অ্যান্ড লগারিথমিক স্পাইরাল ফর C5 সয়েল অ্যান্ড কোয়েশনলেস সয়েল। আচ্ছা, এখানে একটা জিনিস অত কিছু মাথায় রাখতে হবে না, এখানে তুমি মনে রাখো যে এখানে যে লিনিয়ারের ক্ষেত্রে এখানে যে ফেলিওর প্লেনটা, এখানে যদি ফেলিওর প্লেন হিসেবে যদি এটা ধরা হয়, তাহলে তার সঙ্গে ফেলিওর প্লেনের সাথে এটা কী হবে, একটা অ্যাঙ্গেল মেক করছে, সেটাকে বলছে 45 ডিগ্রি মাইনাস 5/2 উইথ দ্য হরাইজন্টাল প্লেন থ্রু দ্য বেস অফ দ্য ফুটিং। এই তিনটে জিনিস সম্বন্ধে তুমি শুধু মনে রাখো, তিনটে জোন, তাহলেই হবে। এবার যেটা খুব ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা পরীক্ষায় আছে, মানে ম্যাক্সিমাম কোশ্চেন এটা আসে, যেটা হচ্ছে অ্যাজামশন। কোনো কিছু যখন এক্সপেরিমেন্ট করায় না, তখন বিজ্ঞানীরা কোনো কিছু একটা অ্যাজামশন করে এক্সপেরিমেন্টটা করে। সেই অ্যাজামশনটা হচ্ছে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে তোমার তারজেগিস যে অ্যাজামশন করে কাজটা শুরু করেছিল, সেটা কি অ্যাজামশন করে করেছিল, কী অ্যাজামশন নিয়ে সে মানে ইনি পরীক্ষা নিরীক্ষা করেছেন এই সয়েলটাকে নিয়ে, সেটা সম্বন্ধে আমাকে জানতে হবে। প্রথমত হচ্ছে উনি যে ফাউন্ডেশনটা বা উনি যে সয়েলটা ধরেছিল, ওটা সাধারণত উনি ধরে নিয়েছিল যে এটা জেনারেল শেয়ার ফেলিওর, মানে ওটা কনসিডার করেছিল জেনারেল শেয়ার ফেলিওর। এবার জেনারেল শেয়ার ফেলিওর মানে কনসিডার করা মানে কি, এটা ডেন্স থাকবে, এটা স্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে উনি ধরেছিলেন। তুমি যদি মনে রাখতে পারো যে তারজেগি জেনারেল শেয়ার ফেলিওরের কনসেপ্টে কাজ করেছে, মানে কনসিডার করেছে যে এটা আমাদের শেয়ার, মানে এই ফাউন্ডেশনটা ফেলিওর হবে জেনারেল শেয়ার ফেলিওর। এইটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমার অনেকগুলো পয়েন্ট এখান থেকেই তুমি বলতে পারবে। জেনারেল শেয়ার ফেলিওর, দেখো যদি তুমি মনে রাখতে পারো যে জেনারেল শেয়ার ফেলিওর উনি কনসিডার করেছিলেন, তাহলে তুমি দেখো কতগুলো পয়েন্ট তুমি বলতে পারো। সেটা হচ্ছে, দেখো 1 নাম্বার হচ্ছে কি, উনি তাহলে জেনারেল শেয়ার ফেলিওর কোন, মানে কীরকম টাইপের ফাউন্ডেশনের ক্ষেত্রে হয়ে থাকে, স্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে। তাহলে উনি সব স্যালো ফাউন্ডেশন নিয়ে কাজ করেছে, এটা একটা পয়েন্ট হয়ে গেল। অ্যাপ্লিকেবল, তাহলে তার যে কি ফর্মুলাগুলো সব অ্যাপ্লিকেবল হবে কখন, যখন স্যালো ফাউন্ডেশন থাকবে অনলি। নাম্বার 2, স্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে। নাম্বার 2, আরেকটা জিনিস মনে রাখতে হবে, তার যে কি কিন্তু এটা স্ট্রিপ ফুটিং নিয়ে বলেছিলেন, উনি বলেছিলেন শুধুমাত্র স্ট্রিপ ফুটিং, উনি কনসিডার করেছে এটা একটা স্ট্রিপ ফুটিং নিয়ে কনসিডার করেছিলেন। এবার আমি তোমাকে বলে রাখি স্ট্রিপ ফুটিংটা কি, যখন কোনো স্পুটিংয়ের লেন্থ যখন 5 টাইমস অফ দ্য ব্রেথের, এটাও যদি ব্রেথ হয়, ব্রেথের যদি 5 টাইমস বড় হয়ে যায় লেন্থটা, তখন সেটাকে আমরা
একটা স্ট্রিপ ফুটিং বলবো। তাহলে উনি স্ট্রিপ ফুটিং নিয়ে কাজ করেছিলেন। আর এটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন অ্যাপ্লিকেবল ফর শ্যালো ফাউন্ডেশন অনলি, স্ট্রিপ ফুটিং অ্যাজ এ পার্ট অফ শ্যালো ফাউন্ডেশন। তার জন্য স্ট্রিপ ফুটিং প্রথমত হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আর ডিপ ফাউন্ডেশন দুটো টাইপের হয়, তার মধ্যে উনি শ্যালো ফাউন্ডেশন ধরেছিলেন। শ্যালো ফাউন্ডেশনের মধ্যে কাকে ধরেছিলেন, সেটা হচ্ছে স্ট্রিপ ফুটিংকে কনসিডার করেছিলেন, অনলি ফর স্ট্রিপ ফুটিং, নো আদার ফুটিংয়ের ক্ষেত্রে উনি এই ওনার যে অ্যাজাম্পশন উনি ধরেননি। নেক্সট হচ্ছে কি নাম্বার 3, যেটা হচ্ছে যে উনি কনসিডার করেছিলেন সয়েলটা যা খুশি হতে পারে। যা খুশি বলতে কোয়েশনলেস আর হচ্ছে কোয়েশনলেস দুটো ওয়ার্ড আমাদের জানতে হবে সয়েল মেকানিক্সে। এই জিনিসটা তোমাদেরকে ভালো করে মাথায় ঢুকি নাও। কোয়েশন মানে কি, তুমি যদি কোনো কিছু চুইনকাম বা কিছু দেখো বা ক্লে, এগুলো দেখবে কি হাতের মধ্যে চিটচিট করছে, মানে লেগে থাকছে, সেইগুলোকে বলে কোয়েশন। আর কোয়েশনলেস মানে কি, যেরকম স্যান্ড দেখবে উপর দিয়ে যদি ফেলো প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা করে ছিটকে যাচ্ছে, সেটাকে বলে কোয়েশনলেস। উনি দুটো টাইপেরই সয়েল নিয়ে আমরা সয়েলের দুটো প্রপার্টিকে ভাগ করে থাকি, মেনলি কোয়েশন আর কোয়েশনলেস। কোয়েশনলেস মানে আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে রাখো স্যান্ড, এগুলো হচ্ছে কোয়েশনলেস, যার মধ্যে তুমি যদি উপর থেকে হাত দিয়ে যদি এটাকে তুমি যদি ফেলো তাহলে দেখবে পার্টিকেলগুলো সব ছিটকে যাচ্ছে, সেটা হচ্ছে কোয়েশনলেস। আর কোয়েশন মানে হচ্ছে যেটা চিটকে যাবে, যেমন চুইনকাম টাইপের, যেটা হচ্ছে আঠালো টাইপের হবে, যেটা হচ্ছে ক্লে, যার মানে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ক্লে। তো উনি দুটো সয়েলের ক্ষেত্রে ওনার সূত্র অ্যাপ্লিকেবল। আরেকটা কি বলেছে, যে সয়েল উইল বি ইন এ প্লাস্টিক ইকুইলিব্রিয়াম। উনি কনসিডার করেই নিয়েছিলেন যে সব সয়েল ওনার প্লাস্টিক ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকবে। প্লাস্টিক ইকুইলিব্রিয়াম মানে এটা তোমার উনি কনসিডার করেছেন যে অ্যাট দ্য টাইম অফ ফেলিওর, যখন সয়েলটা ফেলিওর হয়ে যাবে তখনই একমাত্র প্লাস্টিক ইকুইলিব্রিয়াম, যেটা আমি এখানে বলেছিলাম প্রথম অবস্থায় এটা কিন্তু সব ইলাস্টিক ইকুইলিব্রিয়াম থাকবে, যখন ফেলিওর হয়ে যাবে তখনই একমাত্র এটা প্লাস্টিক ইকুইলিব্রিয়ামের মধ্যে চলে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট যেটা বলেছিলেন সেটা হচ্ছে তুমি একটা ফর্মুলা দিয়েছিলেন এবার, সেটা হচ্ছে স্ট্রিপ ফিটিংয়ের আলটিমেট লোড বার করা, কিউইউ। আমি বলেছিলাম কিউইউটা খুব ইম্পর্টেন্ট। কিউইউ যদি না জানো তাহলে তুমি আমার ফার্স্ট ভিডিও বা সেকেন্ড ভিডিও বা থার্ড ভিডিওর মধ্যে ভালো করে দেখে নাও। কিউইউটা কী জিনিস, কিছুই না, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। সেটা হচ্ছে কি আমরা একটা ফর্মুলা উনি আবিষ্কার করেছেন, যেটা বলেছেন সেটা হচ্ছে C.NC প্লাস গামা DF ডট NQ প্লাস 0.5 গামা ইন্টু বি ইন্টু এন গামা। আমাদের মনে রাখতে হবে NC হচ্ছে প্রথমে বসবে, NQ হচ্ছে ডেপথের সঙ্গে বসবে, আর এন গামা হচ্ছে তোমার লাস্টে বসবে। এবার NQ দেখো, এই সমস্ত জিনিসগুলো না বিভিন্ন টোটকার মাধ্যমে মনে রাখার চেষ্টা করো, তা না হলে কিন্তু জীবনে মনে রাখতে পারবে না। যদি তুমি পড়াশোনাটাকে এনজয় না করো তাহলে তুমি কিন্তু কোনো দিনও তুমি মাথায় ঢোকাতে পারবে না। দেখো সিএনসি এগুলো হচ্ছে কি আমি বলছি, NQ এন গামা, আমাকে তিনটে কনস্ট্যান্ট আছে সেটা মনে রাখতে হবে। এটা হচ্ছে NC, এটা হচ্ছে NQ, আর এটা হচ্ছে এন গামা। তিনটে কী জিনিস, তিনটে হচ্ছে এটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। এই তিনটে কী জিনিস, এগুলো সব অঙ্কে যখন ম্যাথামেটিক্স করবো তখন বোঝাবো ভালো করে আরও। এটা তুমি সূত্রটা শুধু মনে রাখো যে তার যে কি আমাদের যে সূত্রটা দিয়েছে স্ট্রিপ ফুটিং, এটা অনলি ফর স্ট্রিপ ফুটিং, আমি তো বারবার করে বলছি, কিন্তু স্ট্রিপ ফুটিংয়ের জন্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কী করে বার করবো তার একটা সূত্র দিয়েছেন, সেটা CNC প্লাস গামা হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল, গামা হচ্ছে কি ইউনিট ওয়েট অফ সয়েল, এটা হচ্ছে তোমার গামা। আর DF কি ডেপথ অফ ফুটিং, আমি যদি একটা ফাউন্ডেশন যদি ধরে নিই কনসিডার করি তাহলে গ্রাউন্ড লেভেল থেকে যে ডেপথের যে ফাউন্ডেশনটার বটম অফ ফুটিং আছে সেটাকে বলবো DF। আর B হচ্ছে তোমার এইটা উইথ বি। দেখো প্রথমে DF হবে তার সাথে B হবে, প্রথমে DF তারপরে B, DF B, তারপরে গামা এর সাথেও আছে, এর সাথেও গামা আছে। শুধু মনে রাখবে লাস্টে একটা 0.5 অ্যাড হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে 0.5। প্রথমে হচ্ছে NC/Q গামা, এগুলো কি জিনিস, এগুলো হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, এগুলোকে বলে বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। এবার একটা জিনিস মাথায় রাখবে,
যেটা হচ্ছে যে প্রচুর জায়গায় এটা আসে কোশ্চেনে, যে এই বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর যেটা আছে সেটা কার ওপর নির্ভর করে, সেটা কিন্তু ফাইয়ের ওপর নির্ভর করে। ফাই যেরকম হবে সেই ফাইয়ের ভ্যালুর ওপরে কিন্তু এটা নির্ভর করছে। আমি এর পরের ক্লাসে আমি আরও ডিটেলসে আলোচনা করব এই ফাইয়ের ভ্যালুর ওপরে এদের ভ্যালু পাওয়া যায়। এই ফাইয়ের ভ্যালু যদি তারজিগি জন্য একরকম ভ্যালু হবে এই এন কিউ এনসি এন কিউর, আর তোমার প্যান্ডেলার যদি 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 সারফেসটা যদি বলে দেয় স্মুথ, তার মানে তখন বুঝতে হবে আমাদের এটা প্যান্ডেলা কথা বলেছেন, প্যান্থা কথা বলছেন উনি, মানে ওই সায়েন্টিস্টের, সরি আমার একটু প্রবলেম হয় এটা উচ্চারণ করতে, তো ওই সায়েন্টিস্টের কথা বলেছেন। তো ওনার ক্ষেত্রে উনি যখন ফাউন্ডেশন স্মুথ বলবে তখন এই এনসি এন কিউ এন গামার ভ্যালু চেঞ্জ হবে। আবার যখন ফাউন্ডেশনটা যখন বলবে তোমার রাফ, তখন সেক্ষেত্রে চেঞ্জ হবে। আমি শুধু ভ্যালুগুলো বলে যাচ্ছি আজকে। কিউ ফাই সমান সমান যখন আমি ধরে নিচ্ছি 0, এটা হচ্ছে তারজিগির ক্ষেত্রে, এটা হচ্ছে ওই প্যান্থার ক্ষেত্রে। তারজির ক্ষেত্রে ফাইয়ের ভ্যালু 0 যদি হয় তখন এনসির ভ্যালু হবে 5.7, মানে এনসির ভ্যালু বেশি হবে। এই ক্ষেত্রে এনসির ভ্যালু হবে 5.14। ফাইয়ের ভ্যালু এরও ক্ষেত্রে যখন 0, কিন্তু দুটো কন্ডিশন আলাদা। আর এটার ক্ষেত্রে এনকিউর ভ্যালু কত 1, এটার ক্ষেত্রেও এনকিউর ভ্যালু 1, কোনো চেঞ্জ নেই। এন গামার ভ্যালু এটা 0, এটাও এন গামার ভ্যালু 0। এটা যখন মাত্র অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন যখন ফাইয়ের ভ্যালু 0, তখন ক্ষেত্রে এইগুলো। এবার যদি অ্যাঙ্গেল অফ ইন্টারফ্রিকশন যদি 0-র জায়গায় যদি অন্য কিছু অ্যাঙ্গেল থাকে, 5 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি, কোনো একটা অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয় তখন এই ভ্যালুগুলোও কিন্তু সব আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি ওভারঅল কী শিখলাম আজকে এখান থেকে? দুটো সায়েন্টিস্টের ব্যাপারে শিখলাম। দুটো সায়েন্টিস্টের কনসেপ্ট পুরো আলাদা। একজন বলছে যে জিনিসটা স্মুথ বলছে, একজন রাফ বলছে, একজন বলছে যে সয়েলের ইলাস্টিক ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকছেন, একজন বলছে যে না, এটা প্রথম থেকেই ফেলিওর হোক আর না হোক প্লাস্টিক ইকুইলিব্রিয়াম রয়েছে। এটা তোমার বলছে যখন ফেলিওর হয়ে যাবে তখন প্লাস্টিক ইকুইলিব্রিয়াম বলছে। তিনটে জোন সম্বন্ধে জানলাম, জোন অফ ইলাস্টিক ইকুইলিব্রিয়াম জানলাম, জোন অফ রেডিয়াল শেয়ার জানলাম, জোন অফ লিনিয়ার শেয়ার জানলাম। তিনটে জোন জানলাম। এটা যখন ডেন্স থাকবে, আর যখন এটা যে লিনিয়ার সঙ্গে যখন ফেলিওর অ্যাঙ্গেলটা কত হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 5/2 জানলাম। এবার অ্যাজাম্পশন জানলাম স্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে হবে। স্যালো ফাউন্ডেশনের মধ্যে যে পার্ট হচ্ছে স্ট্রিপ ফুটিং, তার সেটা উনি কনসিডার করেছিলেন। স্ট্রিপ ফুটিং কখন বলবো? যখন লেন্থটা 5 × b, মানে 5 টাইমস উইথের 5 টাইমস হবে, লেন্থ বড় হবে, তখন সেটাকে ধরবো আমি স্ট্রিপ ফুটিং। এটা ফেলিওরের সময় প্লাস্টিক হয়ে যাবে, প্লাস্টিক ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকবে। আর একটা সূত্র উনি বললেন, সেটা হচ্ছে, আর একটা হচ্ছে ওনার ক্ষেত্রে দুটো সয়েলের ক্ষেত্রেই হবে, কোয়েশন লেস বা কোয়েশন লেস মানে হচ্ছে এক্সাম্পল ফর স্যান্ড, ঠিক আছে, যার পার্টিকেলগুলো ছিটকে যাচ্ছে, আর ক্লে যেটা হচ্ছে চিটকে থাকবে, মানে একদম চিটচিটে থাকবে, যেমন ক্লে। আর এটা জেনারেল শেয়ার ফেলিওর ক্ষেত্রে হয়ে থাকে। তার যে কি এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে বলেছেন। এবং আরেকটা জিনিস যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে স্ট্রিপ ফুটিংয়ের যে ফর্মুলাটা, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিউ বার করার ফর্মুলাটা সি এনসি প্লাস গামা ডিএফ এন কিউ প্লাস 0.5 গামা বি এন কিউ। কী করে মনে করলাম? প্রথমে এনসি এন কিউ এন গামা, সি প্রথমে ডি এর সঙ্গে গামা, বি এর সাথেও গামা, শুধু লাস্টে একটা 0.5 অ্যাড হচ্ছে। আর একটা জিনিস, ফাইয়ের ভ্যালু এই এনসি এন কিউ আর এন গামা, এইগুলো হচ্ছে কি সব বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। এইটা কার উপর ডিপেন্ড করছে? ফাইয়ের ভ্যালু। ফাইয়ের ভ্যালু যদি চেঞ্জ হয়, ফাইয়ের ভ্যালু যখন তারজাগির ক্ষেত্রে 0, তখন সেক্ষেত্রে এনসির ভ্যালু 5.710, আর এটার ক্ষেত্রে তখন 5.141 and 0। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি পরের ক্লাসে আমি এটা হচ্ছে স্ট্রিপ ফুটিং সম্বন্ধে, কিন্তু ফাউন্ডেশন তো সবসময় স্ট্রিপ ফুটিং হয় না। ফাউন্ডেশন আমাদের রেক্ট্যাঙ্গেল ফুটিং হতে পারে, স্কোয়ার ফুটিং হতে পারে, সার্কুলার হতে পারে। তো তাদের সম্বন্ধে কী করে তুমি তখন সেক্ষেত্রে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বার করবে, তার সূত্র আমি তোমাদেরকে এর পরের ক্লাসে আমি ডিটেলসে জানাচ্ছি। ওকে ওকে ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করো, কোথা থেকে দেখছো জানিও। আর কোনো টপিক সম্বন্ধে যদি তোমরা জানতে চাইছো আমাকে অবশ্যই জানাও। আর আমার যদি কোনো কিছু বলতে গিয়ে কিছু মিস্টেক বা কিছু যদি তোমার মনে হচ্ছে যে এই জায়গাটা দাদা আরেকটু বা ইমপ্রুভ করতে হবে, বা আমাকে আরেকটুখানি কিছু মানে অ্যাড করতে চাইছো, বা কোনো টপিক আরও বেশি জানতে চাইছো, তো আমাকে জানিও। ঠিক আছে? ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত